আসসালামু আলাইকুম। কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের প্রধান মূলের রূপান্তর এবং রূপান্তরিত অস্থানিক মূল এই দুটি অংশ নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে, পাতা, ফুল ও ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত অবস্থানগত কিছু পরিবর্তন ঘটে। আর এই ধরনের পরিবর্তনকেই বলা হচ্ছে কাণ্ডের রূপান্তর। তাই অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন ধরনের হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, 2 হচ্ছে আমাদের অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং 3 হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। শিক্ষার্থীরা, আমরা এখন ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড স্ফীতকন্দ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটি টিউবার বা স্ফীতকন্দ দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের টিউবার বা স্ফীতকন্দ। তাহলে চিত্রে আমরা যে চিত্রটি দেখেছিলাম এটি হচ্ছে সেইটি, অর্থাৎ গোল আলু। গোল আলু স্ফীতকন্দের একটি উৎকৃষ্ট উদাহরণ। স্ফীতকন্দ সাধারণত পর্ব মধ্যে থাকে। এছাড়াও এতে রয়েছে আমাদের শল্কপত্র, অর্থাৎ উপরে যে অংশটুকু রয়েছে আবরণটা, সেটাকে বলা হচ্ছে শল্কপত্র, এবং কাক্ষিক মুকুল থাকে। এই হচ্ছে আমাদের কক্ষ। এই কক্ষকে অনেক সময় আবার আমরা চোখও বলে থাকি। সাধারণত দেখা যায় যে অনুকূল ঋতুতে এই চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। সেক্ষেত্রে খেয়াল করো, এই হচ্ছে আমাদের চোখ থেকে, অর্থাৎ কক্ষ থেকে কাক্ষিক মুকুল বের হয়েছে। এই অংশটুকু থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হবে। সাধারণত দেখা যাচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের বাসায় সবাই আমরা কি আলু খাচ্ছি, তাহলে এটি হচ্ছে আমাদের এই স্ফীতকন্দের একটা উৎকৃষ্ট উদাহরণ। শিক্ষার্থীরা, এখন আসলে আমরা রাইজোম নিয়ে আলোচনা করছি। এই হচ্ছে রাইজোম, এটা আমরা সবাই চিনি। এটির নাম কি? এটি হচ্ছে আমাদের আদা, খুব পরিচিত একটি অংশ আদা। এছাড়া দেখা যায় কি যে হলুদও হচ্ছে রাইজোমের একটি উদাহরণ। আর এগুলো দেখা যাচ্ছে যে উদ্ভিদের রাইজোম জাতীয় কাণ্ড। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়ভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে। এছাড়াও দেখা যায় যে পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে তোমাদের একটি আদা দেখানো হয়েছে। এই যে আমরা আদাটা দেখছি, এই আদা, এটি হচ্ছে পর্ব, এই হচ্ছে একটি পর্ব। এই যে এখানে পর্ব রয়েছে অনেকগুলো, এবং একটা পর্ব হতে আরেকটা পর্বের যে মধ্যবর্তী অংশ, এই অংশটা হচ্ছে পর্ব মধ্য। এবং এখানে বলা হয়েছে যে এখান থেকে শল্কপত্র এবং অস্থানিক মূল বের হচ্ছে। শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। খেয়াল করো এখন সবাই, এই যে শল্কপত্র রয়েছে, শল্কপত্রের অংশে এই যে এখানে যে শল্কপত্র রয়েছে তার কক্ষ রয়েছে, এই কক্ষ থেকে কাক্ষিক মুকুল বের হয়েছে। সবাই খেয়াল করো, এখানে একটু বাদামি রঙের একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কাক্ষিক মুকুল, এটাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। এই হচ্ছে কাক্ষিক মুকুল। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এখান থেকে অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে আমাদের রাইজোম। শিক্ষার্থীরা, এখন আসো, আমরা কন্দ নিয়ে আলোচনা করছি। কন্দের উদাহরণ হচ্ছে সাধারণত পেঁয়াজ, রসুন, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আর এগুলো হচ্ছে আমাদের কন্দের উদাহরণ। এদের কাণ্ডটা খুবই ক্ষুদ্র এবং গোলাকার ও উত্তল থাকে। আর এছাড়াও দেখা যায় যে পর্ব মধ্যগুলো খুবই সংকুচিত হয়। পুরু এবং রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিকে থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখো, এই যে আমরা বলেছি যে কন্দের নিচের অংশ থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হচ্ছে। এই যে আমাদের আদা, রসুন, পেঁয়াজেও আছে এবং রসুনেও অস্থানিক গুচ্ছমূলগুলো অবস্থান করছে।
এছাড়া এখানে যে পর্বগুলো রয়েছে খেয়াল করো তোমরা, এটা খুবই সংকুচিত এবং এখানে একটির সাথে আরেকটি খুবই লাগানো অবস্থায় রয়েছে, এটা খুব সংকুচিত অবস্থায় রয়েছে। এছাড়াও দেখা যায় যে এদের অভ্যন্তরভাগে যে অংশটা রয়েছে এটি হচ্ছে খুব রসালো। এই হচ্ছে কাণ্ড, এই কাণ্ডটি কিন্তু খুবই ক্ষুদ্র, এই নিচের এটুকু অংশ হচ্ছে কাণ্ড। সাধারণত দেখা যায় যে কাণ্ডের গোড়া থেকে আমাদের কি বের হচ্ছে, পেঁয়াজের কাক্ষিক মুকুলটা বের হচ্ছে। এছাড়া মাঝে মাঝে অংশ থেকে শীর্ষ মুকুল উৎপন্ন হয়ে থাকে। আর মাঝে যে অংশগুলো আছে এটা হচ্ছে আমাদের খুবই রসালো শল্কপত্র। নসুনের বেলাতেও ঠিক তাই, এখানেও আমাদের পর্বমধ্যগুলি খুবই সংকুচিত অবস্থায় রয়েছে এবং এখানেও কিছু অস্থানিক গুচ্ছমূল আমরা দেখতে পাই। কন্দের চিত্রটা ভালো করে খেয়াল করো, রসালো শল্কপত্র, শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল বের হচ্ছে, কাণ্ড এবং অস্থানিক গুচ্ছমূল, এগুলো হচ্ছে আমাদের অস্থানিক গুচ্ছমূল, কন্দের অস্থানিক গুচ্ছমূল। শিক্ষার্থীরা, আমরা এখন গুড়িকন্দ নিয়ে আলোচনা করছি। এটিও দেখতে অনেকটা গোলাকার, এটি হচ্ছে ওলকচু। এটি আকৃতিতে গোলাকার এবং এতে সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে। সাধারণত শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলো বড় হয়ে শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। চিত্রটি খেয়াল করো সবাই, এই হচ্ছে শল্কপত্র, তার পাশ থেকে কাক্ষিক মুকুল বের হয়েছে এবং এখানে যে অংশগুলো রয়েছে বাইরের সেগুলো হচ্ছে অস্থানিক মূল। এই হচ্ছে আমাদের গুড়িকন্দের উদাহরণ, অর্থাৎ ওলকচু। শিক্ষার্থীরা, আমরা এখন অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় যে নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদের এ ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এছাড়াও এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা নিচে অবস্থিত এই ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড বলা হচ্ছে। এর আবার 4 প্রকারের হয়ে থাকে: রানার, স্টোলন, অফসেট এবং সাকার। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা এখন এই রানার, স্টোলন, অফসেট এবং সাকার এই অংশগুলো নিয়ে আলোচনা করি। চিত্রটি খেয়াল করো, এখানে রানার বা ধাবক বলা হয়েছে থানকুনি, দুর্বাঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাই হচ্ছে ধাবক। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে থানকুনি, দুর্বাঘাস, আমরুল ইত্যাদি গাছের পাতা, ইত্যাদি গাছ। তাহলে এখানে আমরা সবাই খেয়াল করি, রানার বা অস্থানিক মূল, এখানে কিছু গুচ্ছমূল বের হচ্ছে, অস্থানিক মূল, এটাকে বলা হচ্ছে আমাদের রানার বা ধাবক। এরপরে রয়েছে বক্রধাবক, যেটাকে আমরা স্টোলনও বলে থাকি। এর এক বিশেষ ধরনের ধাবক, কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়। কচু উদ্ভিদ আমরা সবাই চিনি, এই কচু উদ্ভিদের গোড়া থেকে একটা লম্বা শাখা বের হয়েছে। এই শাখার শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। অগ্রভাগের যে অংশটা আছে এরা সাধারণত দেখা যাচ্ছে যে অস্থানিক মূলের সাথে মাটিকে ধরে রেখেছে, আর বাকি যে অংশগুলো আছে সেটা বক্রভাবে মাটির সাথে অবস্থান করছে। সবাই খেয়াল করো চিত্রটা, যে বাকি যে অংশটা আছে এটা বক্রভাবে মাটির সাথে অবস্থান করে। কক্ষের সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। পরে এখানে যে মাটির সাথে অবস্থান করছে এখানে যে কক্ষটা থাকে, এই কক্ষ থেকে পরে আবার নতুন করে উদ্ভিদ জন্মাচ্ছে। এখন আমরা খেয়াল করি অফসেট। এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে উদ্ভিদের সাথে আমরা সবাই পরিচিত, এটি আমরা সবাই বলতে পারি, এটি হচ্ছে কচুরিপানা। সাধারণত টোপাপানা, কচুরিপানা নামক যে জলজ উদ্ভিদগুলো রয়েছে এদের পর্বমধ্যগুলো ছোট এবং মোটা হওয়ার কারণে কাণ্ডকে খুব খর্বাকৃতি দেখায়। এদের কাণ্ডটা আসলে বোঝা যায় না বললেই চলে। এদেরকে বলা হচ্ছে অফসেট। চিত্রে খেয়াল করো সবাই, এই উদ্ভিদটা খুবই মোটা এবং খাটো বলে কাণ্ডটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে থেকে আবার কিছু গুচ্ছমূল বের হয়েছে, এর সাহায্যে এরা পানিতে ভেসে থাকে। এই হচ্ছে আমাদের কচুরিপানা বা টোপাপানা। শিক্ষার্থীরা, চিত্রটা ভালো করে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটি অগ্রভাগ মাটির উপরে চলে আসে। এই যে এখানে যে সাহিত্য যে কাক্ষিক মুকুল রয়েছে সেখান থেকে শাখাটি মাটির অগ্রভাগ মাটির উপরে চলে এসেছে উৎপন্ন হয়ে। সাধারণত চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের এই ধরনের কাণ্ড আমরা দেখতে পাই এবং এখান থেকে দেখা যাচ্ছে যে নতুন উদ্ভিদের জন্ম হয়েছে। সবাই খেয়াল করো আবার,
এই যে উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে যে কাক্ষিক যে মুকুল আছে, দুই সাইড থেকে দুইটা উদ্ভিদের জন্ম হয়েছে এবং এটা কি হয়েছে, মাটির উপরে চলে এসেছে, ফলে এখান থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়েছে। এই হচ্ছে আমাদের ঊর্ধ্ব ধাবক বা যেটাকে আমরা সাকার বলে থাকি। শিক্ষার্থীরা, আমরা এখন বায়বীয় রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করব। এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন ধরো খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, এরপরে আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা 4 প্রকারের হতে পারে। খেয়াল করো সবাই। প্রথমটি হচ্ছে পর্ণকাণ্ড, এরপরটি হচ্ছে শাখা কণ্টক, শাখা আকর্ষী এবং বুলবিল। এ হচ্ছে আমাদের বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এখন আমরা পর্ণকাণ্ড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটি ফণিমনসা উদ্ভিদ দেখানো হয়েছে। এই ফণিমনসা জাতীয় উদ্ভিদই এই ধরনের কাণ্ডের উদাহরণ। এদের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা, এদের কাণ্ডটা পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ হয়, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো আবার কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। এখানে দেখো পাতার সাথে কিছু কাঁটা রয়েছে, যেগুলো উদ্ভিদের আত্মরক্ষার কাজে সহায়তা করছে এবং এই উদ্ভিদগুলো একটু রসালো টাইপের হয়ে থাকে। এ হচ্ছে আমাদের পর্ণকাণ্ড বা ফাইলোক্লেডো আমরা বলে থাকি। এখন চিত্রে খেয়াল করো, পর্ণকাণ্ড, কণ্টক পাতা রয়েছে এবং এটি হচ্ছে ফাইলোক্লেড। শিক্ষার্থীরা, আমরা এখন থন বা শাখা কণ্টক নিয়ে আলোচনা করছি। অনেক সময় দেখা যায় যে কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত সুচালো কাঁটায় রূপান্তরিত হয়। যেমন ধরো বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাঁটার মতো শাখা কণ্টক দেখা যায়। এছাড়াও আমরা আরেকটি অংশ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে শাখা আকর্ষী বা স্টেম টেন্ড্রিল। এই ক্ষেত্রে দেখা যায় যে ঝুমকোলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা প্যাঁচানো যে অংশগুলো বের হয় তাকে আমরা বলে থাকি আকর্ষী। এই আকর্ষীতে কোনো পাতা উৎপন্ন হয় না। শিক্ষার্থীরা, তোমার চিত্রগুলো ভালো করে খেয়াল করো। এরপর রয়েছে বুলবিল। সাধারণত দেখা যায় যে কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এই অংশটিকে বলা হচ্ছে বুলবিল। সবাই চিত্রে খেয়াল করো, এখানে কাক্ষিক মুকুল গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করেছে। এটিকে আমরা বলে থাকি আলু। এটি হচ্ছে আমাদের গাছ আলু। এই গাছ আলুই হচ্ছে আসলে বুলবিল। এই কাক্ষিক মুকুলটি গোলাকার মাংসপিণ্ডের ন্যায় আকার ধারণ করেছে, তাই এটিকে বলা হচ্ছে বুলবিল। শিক্ষার্থীরা, আমরা এখন রূপান্তরিত পাতা নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় যে বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এই যে পাতার রূপটা পরিবর্তিত হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব এবং জানব। এই পাতাটা বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে, যেমন আকর্ষী, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টকপত্র এবং শল্কপত্র। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আকর্ষী পাতা দেখানো হয়েছে। সম্পূর্ণ পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের মতো রূপ ধারণ করে। চিত্রে খেয়াল করো, আমাদের এখানে প্যাঁচানো স্প্রিংয়ের মতো রূপান্তরিত হয়েছে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরে রাখে এবং দেখা যায় যে জংলি মটর গাছে এই ধরনের আকর্ষী দেখা যায়। এই যে প্যাঁচানো অংশটা আছে স্প্রিংয়ের মতো, এরা কোনো কিছু বেয়ে যখন উপরের দিকে উঠে আরোহণ করে, তখন এই অংশগুলোর সাহায্যে সে অংশটাকে তারা ধরে রেখে উপরের দিকে আরোহণ করে। এরপরে রয়েছে খাদ্য সঞ্চয়। সাধারণত দেখা যায় যে আমরা একটু আগে যে পেঁয়াজ, রসুন দেখেছি, এগুলোর যে পাতাগুলো হয়ে থাকে, এই পাতাগুলো কিন্তু খুব রসালো হয় এবং রসালো হয় এই কারণে যে এই পাতাগুলো কি করছে, তাদের পাতায় খাদ্যটাকে জমা করে রাখছে। এই খাদ্য সঞ্চয়ের জন্য এই পাতাগুলো রসালো হয়েছে এবং এভাবে তারা রূপান্তরিত হয়েছে। পাতাগুলো খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়ে থাকে।
এছাড়া রয়েছে এখন পতঙ্গ ফাঁদ। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটা চিত্র দেখানো হয়েছে, নিচে রয়েছে এটির নাম কলসি উদ্ভিদ এবং এটার পাতার অংশগুলো দেখো উপরের দিকে ঠিক কলসের মতো, ভিতরে মনে হচ্ছে অনেক জায়গা রয়েছে এবং মুখটা ফাঁকা রয়েছে। কলস যেমন উপরের অংশতে আমরা পানিটা ভিতরে প্রবেশ করাই, এটারও উপরের অংশটি ফাঁকা রয়েছে। এই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে পতঙ্গ ফাঁদ। কেন বলছি এটা আমরা জানি এখন। সাধারণত দেখা যায় যে কলসি উদ্ভিদ এই ধরনের লতানো গাছ এবং ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে যখন পোকামাকড় ঢুকে তখন এটির ঢাকনাটি কী হচ্ছে, ঢাকনাটা বন্ধ হয়ে যায়, কলসির ঢাকনাটা বন্ধ হয়ে যায়। পরে গাছ তার দেহ থেকে রস থেকে শুষে নেয়। তখন কি করছে, যখন এই পোকামাকড়গুলো এই ঢাকনাটা ভেদ করে ভিতরে প্রবেশ করে তখন গাছ কী করে, এই পোকার দেহ থেকে রসটাকে শুষে নিচ্ছে। এই জন্য এই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে পতঙ্গ ফাঁদ উদ্ভিদ। খুব মজার একটি উদ্ভিদ এটি। শিক্ষার্থীরা, প্রজননের জন্য পাতা রূপান্তরিত হয়ে থাকে। এখন আমরা এটি নিয়ে আলোচনা করব। পাতা প্রজননের জন্য রূপান্তরিত হচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাথরকুচি পাতা। কোনো কোনো উদ্ভিদের পাতায় কিনার থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলক গজায়। আবার কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম নেয়। সবাই পাতাটা খেয়াল করো, এই পাতার কিনার থেকে কুঁড়ি গজিয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়েছে। এই কুঁড়ি থেকে নিচের দিকে কতগুলো গুচ্ছমূল গজিয়েছে এবং এখান থেকে এরা মুক্তভাবে স্বাধীন হয়ে উদ্ভিদের জন্ম নেয়। এই হচ্ছে আমাদের পাথরকুচি পাতা। এটা প্রজননের জন্য এভাবে রূপান্তরিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এখন কণ্টকপত্র নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের কণ্টকপত্র। এখানে পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়। দেখা যাচ্ছে যে লেবু গাছ, যেটা আমরা দেখতে পাই, এখানে লেবু গাছের পাতায় বেশ কাঁটা থাকে। এই পাতাটা অনেক সময় কাঁটায় রূপান্তরিত হয়ে থাকে। এই কাঁটাও সাধারণত দেখা যায় যে উদ্ভিদকে আত্মরক্ষার কাজে সহায়তা করছে। ভালো করে খেয়াল করো চিত্রটা। এই হচ্ছে আমাদের পত্রকণ্টক। এই যে পাতার নিচে এই কণ্টকটা উৎপন্ন হয়ে থাকে, এই হচ্ছে পত্রকণ্টক। এখন আমরা শল্কপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সবাই চিত্রটি খেয়াল করো। এই হচ্ছে শল্কপত্র। একটি পেঁয়াজের শল্কপত্র দেখানো হয়েছে এখানে। সাধারণত দেখা যায় যে ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে। যেমন দেখা যায় আলু, আদা, হলুদ ইত্যাদি। এগুলি আসলে শল্কপত্র, একটু আগে তোমাদের দেখানো হয়েছে। এছাড়া দেখা যায় যে রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে থাকে। আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি, পেঁয়াজের ভিতরে যে শল্কপত্রটা ছিল সেটা বেশ রসালো ছিল এবং রসুনের ভিতরে যে অংশটুকু রয়েছে সেটাও কিন্তু আসলে শল্কপত্র এবং এটাও বেশ রসালো হয়ে থাকে। এবং দেখা যায় যে এখানে যে কক্ষটা রয়েছে তার নিচ থেকে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এই শল্কপত্র কাক্ষিক মুকুলকে রক্ষা করে, অর্থাৎ যেমন পেঁয়াজ এবং রসুনের রসালো শল্কপত্র। শিক্ষার্থীরা খেয়াল করো, এই অধ্যায় শেষে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে আদা ও আলু রূপান্তরিত কাণ্ড। কাণ্ড ও পাতা কণ্টক বা আকর্ষিতে রূপান্তরিত হতে পারে। মূল, কাণ্ড ও পাতা খাদ্য সঞ্চয়, জৈবনিক কার্য সম্পন্ন করা, প্রজনন ইত্যাদি কারণে রূপান্তরিত হয়। এছাড়াও দেখা গেছে রূপান্তরিত মূল, কাণ্ড ও পাতা মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রধান মূলের রূপান্তর চিত্রগুলি খেয়াল করো। এই চিত্রগুলি তোমরা বাসায় ভালো করে আঁকা শিখবে। রূপান্তরিত অস্থানিক মূল এবং এদের যে প্রকারভেদগুলো রয়েছে, এই প্রকারভেদগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে, চিত্র মিলিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। আর আজ যেটা পড়ালাম, রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ, রূপান্তরিত পাতা এবং এই পাতাগুলো কী কী কারণে বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে, যে অংশগুলো পড়িয়েছে এগুলো বইয়ের চিত্রের সাথে ভালো করে মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের খুব ভালো মনে থাকবে।
আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।